আজ 6 এপ্রিল সোমবার দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের লড়াই। আমডাঙ্গায় তৃণমূলের কাসেমের সামনে নওসাদ ফ্যাক্টর। দুর্গ বাঁচাতে পারবে কি ঘাসফুল? আইনজীবী মোফাক্কেরুল ইসলামের গ্রেপ্তার নিয়ে উঠছে প্রশ্ন, ষড়যন্ত্র নাকি অপরাধ? মুখ খুললেন হুমায়ুন কবির। এটা পুরো প্ল্যান। কুকুরের ঘেউ ঘেউ শুনে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কেন বললেন অধীর চৌধুরী। টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিদায়ী বিধায়ক মনিরুল ইসলামে হাত মেলালো কংগ্রেসে। মনোনয়ন জমা কংগ্রেসের প্রতীকে। কোচবিহার থেকে নরেন্দ্র মোদীর প্রচার শুরু, তৃণমূলকে তীব্র আক্রমণ। কোচবিহারে মোদীর সভায় অনুপস্থিত শুভেন্দু অধিকারী, বাড়ছে জল্পনা। যেখানে যেখানে গন্ডগোল সেখানে সেখানে যাব, গ্রাউন্ড জিরোয় সিইও মনোজ। আপনারা আমার পরিবার, শুধু আদেশ করবেন। সাতগাছিয়া সভায় জনগণকে কাছে টানলেন অভিষেক। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। 2011 থেকে 2021 পর্যন্ত টানা 3 বার আমডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে 2026-এর নির্বাচনে সেই আধিপত্য ধরে রাখা এবার কঠিন চ্যালেঞ্জের মুখে। প্রার্থী পরিবর্তন, বিদায়ী বিধায়কের অসন্তোষ এবং আইএসএফ এর ক্রমশ বাড়তে থাকা প্রভাব, এই তিনটি কারণ মিলিয়ে আমডাঙ্গায় জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। 3 বারের বিধায়ক রফিকুর রহমানকে এইবার আর প্রার্থী করেনি তৃণমূল। তার পরিবর্তে মনোনয়ন দেওয়া হয়েছে ফুরফুরা শরীফের পীরজাদা পরিবারের সদস্য কাশেম সিদ্দিকীকে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দলের অন্দরেই বিতর্ক তৈরি হয়। টিকিট না পেয়ে রফিকুর রহমান প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। এমনকি কাশেম সিদ্দিকীকে অপমান করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। যদিও এখন তারা একসঙ্গে প্রচারে নামছেন, তবুও তৃণমূলের নিচু তলায় এই অসন্তোষ কতটা প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই কেন্দ্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নওসাদ ফ্যাক্টর। কাশেম সিদ্দিকীর সম্পর্কের দিক থেকে আইএসএফ এর নেতা নওসাদ সিদ্দিকীর দাদা হলেও রাজনৈতিক ময়দানে সেই সম্পর্কের কোনো প্রভাব নেই। বরং সিপিএম সমর্থিত আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতির হয়ে সক্রিয় প্রচারে নেমে নওসাদ সিদ্দিকী তৃণমূলের জন্য চাপ বাড়িয়েছেন। 2026-এর নির্বাচনে আমডাঙ্গায় স্পষ্টভাবে চতুর্মুখী লড়াইয়ের ছবি দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কাশেম সিদ্দিকী সংখ্যালঘু ভোট ও উন্নয়নের ধারাকে ভরসা করে লড়াই করছেন। বিজেপির অরিন্দম দে দলীয় বিভাজন ও হিন্দু ভোটকে একত্রিত করার কৌশল নিয়েছেন। অন্যদিকে আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতি সংখ্যালঘু ও বাম ভোটের সমীকরণে চমক দিতে চাইছেন। আইনজীবী মোফাক্কেরুল ইসলামের গ্রেপ্তার নিয়ে উঠছে প্রশ্ন, ষড়যন্ত্র নাকি অপরাধ? মুখ খুললেন হুমায়ুন কবির। কলকাতা হাইকোর্টের আইনজীবী ও মিমের নেতা মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে কালিয়াচকের মোথাবাড়ি ব্লক অফিসে 7 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে কয়েক ঘন্টা ধরে ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে সিআইডি তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। অভিযোগ, একটি গাড়ির ওপর থেকে দেওয়া তার বয়ান থেকে পরিস্থিতির সূত্রপাত, যেখানে তিনি প্রথমে ভোটার তারপর ভোট ইস্যুতে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে এবং রাজ্য ছাড়ার চেষ্টার অভিযোগও রয়েছে। তার সহযোগী আকরামুল বাগানীয়কেও আটক করা হয়েছে। বর্তমানে মোফাক্কেরুল ইসলাম 14 দিন এবং আকরামুল 6 দিনের পুলিশি হেফাজতে রয়েছেন এবং তদন্ত করছে এনআইএ। অন্যদিকে হুমায়ুন কবির দাবি করেছেন এই গ্রেপ্তার অন্যায়। তার মতে ঘটনাস্থল ছিল মোথাবাড়ি থেকে 20 কিলোমিটার দূরে সুজাপুরের ডাঙ্গা এলাকায় এবং আন্দোলন ছিল অহিংস, যার সঙ্গে বিচারক ঘেরাওয়ের কোনো যোগ নেই। একই জমায়েতে অন্য দলের প্রতিনিধিরা থাকলেও কেন শুধুমাত্র মোফাক্কেরুলকে টার্গেট করা হলো তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এটা পুরো প্ল্যান। মুসলমানদের ভালোবাসার নামে মুসলমানদেরকে দমন করার নীতি নিয়ে মমতা ব্যানার্জি চলছে। মোথাবাড়ি কাণ্ডে আইনজীবী মোফাক্কেরুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী বলছেন আমার সিআইডি গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট মোফাক্কেরুল ইসলাম যে কাণ্ডে তাকে তার সিআইডির গ্রেপ্তারের দাবি করছে, সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। কারণ মোফাক্কেরুল ইসলামকে ফাঁসানো হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে ফাঁসিয়েছেন। কারণ যদি মোথাবাড়ি কাণ্ডে সে থাকতো তাহলে তাকে মোথাবাড়ির পুলিশের ওসি কেন গ্রেপ্তার করলো না? ওখানকার এসপি কেন গ্রেপ্তার করলো না? কেন তাকে ওই নর্থ বেঙ্গলে একটা এয়ারপোর্টের কাছে সে তার অ্যাডভোকেটের কাছে যাচ্ছিল, সেখান থেকে তাকে সিআইডি গ্রেপ্তার করলো? এটা পুরো প্ল্যান। মুসলমানদের ভালোবাসার নামে মুসলমানদেরকে দমন করার নীতি নিয়ে মমতা ব্যানার্জি চলছে। এর খেসারত 4ঠা মের পরে প্রাপ্তন হয়ে যাবে, সেদিন সব গুড়ে বালি। কুকুরের ঘেউ ঘেউ শুনে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কেন বললেন অধীর চৌধুরী। পরপর দুদিন ভোটের প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বহরমপুরের কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। তবে স্লোগান ও প্রতিবাদকে তিনি গুরুত্ব দিচ্ছেন না বলেই স্পষ্ট করেছেন। রবিবার প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে তিনি বলেন, হাতি চলে বাজারে তো কুত্তা ভকে হাজার। কুকুরের ঘেউ ঘেউ শুনে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তিনি জানান, মানুষই তার মূল ভরসা এবং নির্ভয়ে অবাধ নির্বাচন করানোর প্রতিশ্রুতি দেন। বহরমপুরের 8 নম্বর ওয়ার্ডের সভাপতির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগের মধ্যে সেখানে প্রচারে যান তিনি এবং ভালো সাড়া পাওয়ার দাবি করেন।
তার বক্তব্য, আগে মানুষকে ভয় দেখানো হলেও এবার তা হতে দেওয়া হবে না এবং শহরে সন্ত্রাস মুক্ত রাখার জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হবে। শনিবারের পর রবিবারও একাধিক জায়গায় উত্তেজনা ছড়ায়। দয়াময়ী কালীবাড়ি এলাকায় তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান ওঠে। তৃণমূল কর্মীরা পতাকা ফেস্টু নিয়ে আগে থেকেই জড়ো হয়েছিলেন বলে জানা যায়। হতাশাকো ও কান্তনগরের উত্তেজনা ছড়ায়। এই পরিস্থিতির জেরে পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কোচবিহার থেকে মোদির প্রচার শুরু, তৃণমূলকে তীব্র আক্রমণ। উত্তরবঙ্গের মাটি থেকে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে কোচবিহারের রাসমেলা ময়দানে বিজেপির বিজয় সংকল্প সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। বাংলায় বক্তব্য শুরু করে জনতার সঙ্গে সংযোগ স্থাপনের পর তিনি দাবি করেন বর্তমানে তৃণমূলই ভীত অবস্থায় রয়েছে। মোদীর বক্তব্য অনুযায়ী ব্রিগেডের সভার পর থেকেই রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করেছে এবং মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছে। তিনি বলেন তৃণমূলের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে এবং আগামী দিনে সরকার পরিবর্তনের পর তার হিসেব নেওয়া হবে। একই সঙ্গে তিনি অনুপ্রবেশ ইস্যু তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং সীমান্ত সুরক্ষায় কঠোর পদক্ষেপের আশ্বাস দেন। তার অভিযোগ, রাজ্যে সাধারণ মানুষ ভয়ের পরিবেশে বসবাস করছে, যা নির্বাচনের পর বদলে যাবে। সব মিলিয়ে এই সভা থেকে মোদী স্পষ্ট করেন যে তার দলের প্রধান লক্ষ্য রাজ্যের পরিবর্তন আনা এবং মানুষের মধ্যে ভরসা ফিরিয়ে আনা। কোচবিহারে মোদীর সভায় অনুপস্থিত শুভেন্দু, বাড়ছে জল্পনা। কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় রাজ্য বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। বিজেপি সূত্রের দাবি, সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তীর গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ তার দপ্তর থেকেই শীর্ষ নেতাদের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানোর নিয়ম রয়েছে। জানা গিয়েছে সভা মঞ্চে শুভেন্দুর জন্য আসন নির্দিষ্ট থাকলেও তিনি নন্দীগ্রামের নিজের নির্বাচনী কেন্দ্রে ব্যস্ত ছিলেন। বিজেপির প্রথা অনুযায়ী রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু দলের অন্যতম প্রধান মুখ। কোচবিহারের সভায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত থাকলেও শুভেন্দুর অনুপস্থিতি চোখে পড়েছে। সূত্রের দাবি, শুভেন্দুর কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পৌঁছয়নি, যদিও এ বিষয়ে তিনি বা তার ঘনিষ্ঠরা মুখ খোলেননি। এর আগেও একাধিক বৈঠকে আমন্ত্রণ না পৌঁছানো নিয়ে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ফলে এই ঘটনাকে ঘিরে দলের অন্দরে প্রশ্ন ও আলোচনা আরো জোরদার হয়েছে। যেখানে যেখানে গন্ডগোল সেখানে সেখানে যাব, গ্রাউন্ড জিরো সিইও মনোজ। বিধানসভা নির্বাচনের আগে গ্রাউন্ড জিরোর পরিস্থিতি খতিয়ে দেখতে নন্দীগ্রামের স্পর্শকাতর বুথে পৌঁছন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। রবিবার পূর্ব মেদিনীপুরে তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলে জানতে চান ভোটের দিন বা পরে কেউ ভয় দেখায় কিনা। নির্বাচনের আগে কমিশনের এই সক্রিয় ভূমিকা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শনিবার প্রশাসনিক ও পুলিশি কর্তাদের সঙ্গে বৈঠকের পর রবিবার তিনি নন্দীগ্রামে একাধিক বুথ পরিদর্শন করেন। কালিয়াচকের ঘটনার পর তার এই সফর ভোটারদের মধ্যে আস্থা ফেরানোর প্রচেষ্টা বলেই ধরা হচ্ছে। তিনি আশ্বাস দেন কোথাও ভয়ভীতি থাকতে দেওয়া হবে না এবং প্রয়োজনে নিজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন। ভোটার তালিকা বিতর্ক নিয়েও তিনি জানান প্রায় 60 লক্ষ অভিযোগের মধ্যে 55 লক্ষের বেশি নিষ্পত্তি হয়েছে এবং 11টি অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছে। অন্যদিকে ফারাক্কার কংগ্রেস প্রার্থীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশে অনিশ্চয়তা কেটেছে। সব মিলিয়ে সন্ত্রাস মুক্ত ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে কমিশন সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। আপনারা আমার পরিবার, শুধু আদেশ করবেন। সাতগাছিয়ায় জনসভা থেকে জনগণকে কাছে টানলেন অভিষেক। দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া সভা থেকে আত্মবিশ্বাসী সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা পরিবার আমার, আমি আছি তো। তিনি দাবি করেন ভোট যত দফাতেই হোক দক্ষিণ 24 পরগনায় শেষ কথা বলবে। বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে বলেন 2021 সালে পরাজিত হবার পর 2026 সালেও তিনি ফেল করে মাঠ ছাড়া হবেন। অভিষেক বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্র ও রাজ্যের 12 বছরের কাজের তুলনা করার কথা বলেন। কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান সব গ্রাম পঞ্চায়েত জেতার লক্ষ্য রাখতে হবে এবং কেউ টাকা দিলে তা নিয়ে জোড়া ফুলে ভোট দেওয়ার বার্তাও দেন। পাশাপাশি বাঙালিদের ওপর অত্যাচার এবং বাংলা ভাষা নিয়ে বিজেপির ভূমিকার সমালোচনা করেন। ডায়মন্ড হারবারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি জানান গত 5 বছরে 5,500 কোটি টাকার কাজ হয়েছে। আবাস যোজনায় 90% কাজ সম্পূর্ণ হয়েছে বলেও দাবি করেন। আইনি জটিলতায় স্বপ্না বর্মন, টিকিট না পেয়ে গোসা করে খগেশ্বরী কি আবার রাজগঞ্জের তৃণমূল প্রার্থী? তুঙ্গে জল্পনা। সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের বিধানসভা নির্বাচনের লড়ার স্বপ্ন আইনি জটিলতায় থমকে গেল। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের কর্মী হওয়ায় তার চাকরি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, ছুটি থাকাকালীন তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন, যা সরকারি চাকরির নিয়মের বিরোধী। ফলে তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেননি এবং বিষয়টি আদালতে বিচারাধীন। এই পরিস্থিতিতে তার একাধিক প্রচার কর্মসূচি বাতিল করা হয়েছে। রেল এখনও তার এনওসি দেয়নি, যদিও সোমবার তার পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই দিনই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে তৃণমূল সূত্রে খবর
প্রয়োজনে বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় প্রার্থী হতে পারেন। নিজেও ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে। স্বপ্না ছাড়পত্র পান বা না পান, তবে এ বিষয়ে স্বপ্না বর্মনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম হাত মেলালেন কংগ্রেসে। মনোনয়ন জমা কংগ্রেসের প্রতীকে। ফারাক্কায় কংগ্রেস প্রার্থী হিসেবে মহতাব শেখের নাম ঘোষণা হলেও ভোটার তালিকায় তার নাম বাদ পড়ায় তৈরি হয়েছে জটিলতা। পরিবারের অন্য সদস্যদের নাম থাকলেও তার নাম না থাকায় ক্ষুব্ধ মহতাব আদালতের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 6 এপ্রিলের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের ফারাক্কা রাজনীতিতে নাটকীয় পরিবর্তন ঘটে। তৃণমূলের বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়ে ওই দলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে মহতাবের নাম তালিকায় না গেলে কংগ্রেসের বিকল্প হিসেবে মনিরুলই প্রধান মুখ হয়ে উঠতে পারেন বলে জল্পনা। মনিরুল স্পষ্ট জানিয়েছেন, তিনি দলের হয়ে সুযোগ না পেলেও নির্দল প্রার্থী হিসেবেও লড়াই চালিয়ে যাবেন। তার দাবি, জনগণের ইচ্ছাতেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন এবং অসমাপ্ত কাজ শেষ করতে চান। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে সোমবারের আগে এই প্রার্থী সংক্রান্ত জট কাটার সম্ভাবনা কম। মমতার রাজনীতিতে বিভাজনের ফাঁদ এবার আর ছাড় পাবে না। বিস্ফোরক দিলীপ। রাজ্যের রাজনীতিতে বিজেপি নেতা দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিভাজনের রাজনীতি চালু করেছেন, তবে এই কৌশল আর কার্যকর হবে না। তার এই বক্তব্য ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে। দিলীপ ঘোষের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মূল ভিত্তি ছিল বিভিন্ন সম্প্রদায়, জাতি ও ধর্মের মধ্যে বিভাজন তৈরি করে সমর্থন আদায় করা। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে বলে তার দাবি। তিনি বলেন, মানুষ এখন আগের থেকে অনেক বেশি সচেতন এবং বিভাজনের রাজনীতি নয়, বরং উন্নয়ন, কর্মসংস্থান ও স্বচ্ছতাকেই প্রাধান্য দিচ্ছে। তার বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষ এখন শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জীবন চায় এবং সমান সুযোগের প্রত্যাশী। তাই ভবিষ্যতের রাজনীতিতে উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সেবা ও অর্থনৈতিক বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া উচিত। বিভাজনের ওপর নির্ভরশীল রাজনীতি দীর্ঘমেয়াদে মানুষের কাছে আর গ্রহণযোগ্য হবে না বলেই মত দিলীপ ঘোষের। বিজেপি ক্ষমতায় এলে বাঙালি আরো বেশি মাছ মাংস খাবে, দাবি চুঁচুড়ার পদ্ম প্রার্থীর। রবিবার ছুটির দিনে চুঁচুড়ায় ভোটের আবহে জনসংযোগে নেমে পড়েন বিজেপি প্রার্থী সুবীর নাগ। 5 এপ্রিল তিনি মল্লিক কাশেম হাট বাজারে গিয়ে বাজার করতে করতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও মতামত শোনেন। শাকসবজি থেকে মাছের দোকান সব জায়গাতেই ঘুরে বেড়ান তিনি। সুবীর নাগ জানান, গত 40 বছর ধরে তিনি এই বাজারে আসেন এবং এবারও সেই অভ্যাসের মধ্যেই প্রচার সারলেন। মাছ মাংস খাওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিয়ে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এসব বন্ধ হবে, এটা ভুল ধারণা। তার কথায় বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি এবং বিজেপি এলে মানুষ আরো বেশি মাছ ভাত খাবে। অন্যদিকে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজ্যে বিতর্ক চলছে। কমিশনের প্রকাশিত তালিকায় এখনো 60 লক্ষাধিক নাম বিচারাধীন রয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা ক্ষমতায় এলে মানুষের খাদ্যাভ্যাসেও হস্তক্ষেপ করতে পারে। চুঁচুড়ায় রাতের অন্ধকারে বিজেপির দেওয়াল লিখন মোছার অভিযোগ, ক্ষুব্ধ কর্মীরা। চুঁচুড়ার জোড়াহাট এলাকায় বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির দাবি, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা দেওয়ার দাবিতে আঁকা দেওয়াল প্রচার চিত্র সিমেন্টের ঘোলা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার এলাকায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সৌজন্য বজায় রাখা উচিত এবং বিজেপি কখনো অন্য দলের দেওয়াল লিখন নষ্ট করে না বা এই ধরনের কাজকে সমর্থনও করে না। ভবিষ্যতে এমন ঘটনা চলতে থাকলে আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর সমীর সরকার পাল্টা দাবি করেন, তাদের একাধিক ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে, যদিও তা নিয়ে তারা প্রকাশ্যে অভিযোগ করেননি। তার মতে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। এবার তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল, ফলে 3 বারের বিধায়ক অসিত মজুমদার টিকিট পাননি। শুরুতে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন অসিত, এমনকি তাকে আগে থেকে কিছু জানানো হয়নি বলেও অভিযোগ তোলেন। তবে পরে পরিস্থিতি বদলায় এবং দেবাংশুর সঙ্গে একই সঙ্গে প্রচারে দেখা যায় তাকে। 5 এপ্রিল পোলবার গৌল গ্রামে বাড়ি বাড়ি প্রচার করেন দেবাংশু ভট্টাচার্য, সঙ্গে ছিলেন অসিত মজুমদার। প্রচারের সময় একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ভ্যান দেখে থেমে তিনি গ্যাসের মূল্য বৃদ্ধি ও সংকটের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, গ্যাসের দাম বাড়ছে এবং সহজে পাওয়া যাচ্ছে না। আগে কেরোসিনে রান্না করা যেত, এখন রেশনেও তা মেলে না। উনুনের রান্না করাও কঠিন, আর ইলেকট্রিক ইন্ডাকশন ব্যবহারে বৈদ্যুতিক খরচ ও শিল্পপতিদের লাভের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। স্বরূপনগরে 2 বাংলাদেশি মহিলা সহ ভারতীয় দালাল পুলিশের জালে। স্বরূপনগরে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 2 বাংলাদেশি নাগরিক ও 2 দালালকে আটক করে বিএসএফ। 143 নম্বর ব্যাটালিয়নে তারালি বিওপির জওয়ানরা তাদের বাংলাদেশে যাওয়ার আগেই ধরে ফেলে। জিজ্ঞাসাবাদের পর তাদের স্বরূপনগর থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
রবিবার বসিরহাট মহকুমা আদালতে তাদের পেশ করা হয়। ধৃতদের মধ্যে শারমিন খাতুন ওরফে শান্তা, সঙ্গে একটি শিশু এবং কবিরুল ইসলাম রয়েছে। তাদের বাড়ি যথাক্রমে যশোর ও সাতক্ষীরা জেলায়। দালাল হিসেবে ধরা পড়েছে শামসুরা বিবি ও সালেহা সর্দার। ঘটনায় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে। এদিকে এসআইআর ইস্যুতে রাজ্যে উত্তেজনার মধ্যেই এই গ্রেপ্তারি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করা হবে। টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক এক। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় নির্বাচনের আগে বড় অঙ্কের নগদ টাকা উদ্ধার করল স্ট্যাটিস্টিক সার্ভেলেন্স টিম। নেতাজিনগর থানার অধীনে এসএসটি বোস রোডের প্লাইউড হাউস মোড়ে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে 37,97,000 টাকা বাজেয়াপ্ত করা হয়। গাড়িতে থাকা আশুতোষ আগরওয়াল আলিপুরের বাসিন্দা। নগদের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নির্বাচন বিধি মেনে টাকা জব্দ করা হয় এবং পরে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও বিমানবন্দরে তল্লাশি চালিয়ে প্রায় 1 কোটি টাকার মূল্যের 662 গ্রাম সোনার গহনা উদ্ধার করা হয়। ব্যাংকক থেকে আসা 2 যাত্রীর কাছ থেকে ওই সোনা পাওয়া যায় এবং তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দুটি ঘটনায় নির্বাচনের আগে নজরদারি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। মেয়ে মধুপর্ণার সঙ্গে প্রচারে মমতা বালা। শুনলেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষদের কথা। বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর রবিবার সকাল থেকে জোর কদমে প্রচার চালান। বিভিন্ন এলাকায় কখনো প্রচারে টোটোতে, কখনো আবার হেঁটে প্রচার করেন তিনি এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। দুপুরে ট্যাংরা 3 নম্বর কলোনিতে প্রচারে যোগ দেন রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুর। সেখানে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ জানান কিছু ভোটার। তাদের আশ্বস্ত করে মমতা ঠাকুর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন করলে ভোটার তালিকা ঠিক করে দেওয়া হবে। প্রচারের সময় মধুপর্ণা ঠাকুর বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন এবং কর্মী সমর্থকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে যান। দুপুরে মধ্যাহ্নভোজের সময় নিচে হাতে খাবার পরিবেশন করতেও দেখা যায় তাকে। প্রচারে সাধারণ মানুষের কাছে থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তিনি এবং জানান, মানুষ তাদের নিজের মেয়ের মতো গ্রহণ করছে, ফলে তার জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। সম্মানের সঙ্গে যারা দল করবে তাদের সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেব, শামশেরগঞ্জের সভা থেকে স্পষ্ট বার্তা মমতা। রবিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও জিয়াগঞ্জে পরপর 2টি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শামশেরগঞ্জের সভা থেকে তিনি জানান, যে কাজ করবে সে টিকিট পাবে, যে মানুষের সঙ্গে থাকবে সে টিকিট পাবে, যদিও কিছু ক্ষেত্রে বয়স ফ্যাক্টর হতে পারে। পাশাপাশি তিনি বলেন, সম্মানের সঙ্গে যারা দল করবে তাদের সেই সম্মান ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরো বলেন, 294টি কেন্দ্রে আমি প্রার্থী এবং ভোটারদের জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে 24 ঘন্টা পাহারার কথাও তিনি বলেন, যাতে কোনোভাবে মেশিন বদলানো না যায়। নাম না করে অমিত শাহকে আক্রমণ করে তিনি অভিযোগ করেন, ভয় দেখানো ও ভোট কাটার রাজনীতি চলছে। ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৃণমূল থাকলে তা হতে দেওয়া হবে না। এই দিন শামশেরগঞ্জের মোহাম্মদ নূর আলম ও ফারাক্কার মোহাম্মদ আমিরুল ইসলামের সমর্থনে সভা করেন তিনি। পরে জিয়াগঞ্জে শাওনী সিংহ রায়ের সমর্থনে প্রচার করেন এবং বহরমপুরে রোড শো করার কর্মসূচি রয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল।